প্রিয় ছাত্রছাত্রীরা, পদার্থের কঠিন অবস্থা সম্পর্কিত সপ্তম ক্লাসে আজকে আমরা পড়ব কেলাসের ত্রুটি বা অপূর্ণতা বিষয়। এখন কেলাসের মধ্যে আমরা কি জেনেছি যে গঠনকারী কণাগুলো একটা সুনির্দিষ্টভাবে পর্যায়ক্রমিকভাবে একটা নির্দিষ্ট নিয়ম মেনে বিন্যস্ত অবস্থায় থাকে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় এই বিন্যাসটা অর্থাৎ এই সুশৃঙ্খল বিন্যাসটা 0 কেলভিন বা 0 কেলভিন উষ্ণতাতেই কিন্তু মেনটেন হয়ে থাকে। এর থেকে যত টেম্পারেচার বাড়াবো তত কিন্তু তার এই পর্যায়ক্রমিক বিন্যাস থেকে একটা বিচ্যুতি আসতে দেখা যায়। এটাকেই বলা হয় কেলাসের ত্রুটি বা ক্রিস্টাল ডিফেক্ট সম্পর্কে। এই ক্রিস্টাল ডিফেক্ট কিভাবে হতে পারে? হতে পারে লাইন ডিফেক্ট। লাইন ডিফেক্ট মানে মনে করো, ধরো একটা রেখা, লাইন মানে কি? রেখা, মানে একটা রেখা বরাবর গঠনকারী কণাগুলো যদি তাদের মধ্যে একটা ডিসঅর্ডারনেস চলে আসে, তখন সেটাকে আমরা লাইন ডিফেক্ট বলতে পারি। প্লেন ডিফেক্ট মানে, প্লেন মানে কি? তল। প্লেন ডিফেক্ট মানে হচ্ছে ধরো একটা তল বরাবর যদি তোমার ধরো ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে একটা পারফেক্ট ক্রিস্টাল স্ট্রাকচারের জায়গায় একটা ডিসকন্টিনিউটি চলে আসে তল বরাবর, সেটা তোমার প্লেন ডিফেক্ট। আর পয়েন্ট ডিফেক্ট, যেটা কিনা আমাদের সিলেবাসে আছে, বা বিন্দু ঘটিত ত্রুটি, এটা কিভাবে হতে পারে না? এটা হতে পারে ধরো কোনো একটা কেলাসের মধ্যে গঠনকারী কণাগুলো তার যে ল্যাটিস পয়েন্টে যেখানে থাকার কথা সেখান থেকে মিসিং হয়ে গেল, সেখানে নেই। অথবা ধরো কেলাসের গঠনকারী কণাগুলো অনেক সময় হয় কি, দেখা যায় ল্যাটিস পয়েন্ট ছেড়ে ইন্টারস্টিশিয়াল পজিশন অর্থাৎ অন্তঃস্থানিক স্থান। অন্তঃস্থানিক স্থান মানে হচ্ছে এই ল্যাটিস পয়েন্ট বাদ দিয়ে যে মাঝখানে যে ফাঁকা স্থান, সেটাই হচ্ছে ইন্টারস্টিশিয়াল পজিশন বা অন্তঃস্থানিক স্থান, সেখানে এসে থাকতে পারে। আবার অনেক সময় বাইরের বা বহিরাগত কোনো কণাও ল্যাটিসের মধ্যে এসে তার ধরো ল্যাটিস পয়েন্টগুলো অকুপাই করতে পারে বা ইন্টারস্টিশিয়াল পজিশনটা অকুপাই করতে পারে। এই সব কারণে পয়েন্ট ডিফেক্ট দেখা যেতে পারে। পয়েন্ট ডিফেক্ট আবার কীরকমভাবে হতে পারে না? পয়েন্ট ডিফেক্ট হতে পারে স্টয়কিওমেট্রিক ডিফেক্ট, অর্থাৎ যেই ডিফেক্টের ক্ষেত্রে স্টয়কিওমেট্রিটা কিন্তু মেনটেন হবে, অর্থাৎ রাসায়নিক সংখ্যানুপাত বা স্টয়কিওমেট্রির কোনো পরিবর্তন হবে না। নন স্টয়কিওমেট্রিক ডিফেক্ট, অর্থাৎ যে পয়েন্ট ডিফেক্টে স্টয়কিওমেট্রিটা মেনটেন হবে না, অর্থাৎ রাসায়নিক সংখ্যানুপাত বা স্টয়কিওমেট্রির চেঞ্জ ঘটবে। আরেকটা হতে পারে ইমপিউরিটি ডিফেক্ট। ইমপিউরিটি মানে বাইরে থেকে তুমি একটা কোনো বহিরাগত কণা এনে তার মধ্যে একটা ত্রুটি বা অসম্পূর্ণতা আনলে, সেটা হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট। এখন এই স্টয়কিওমেট্রিক ডিফেক্টকে জানো তো অনেক সময় থার্মোডাইনামিক ডিফেক্টও বলা হয়ে থাকে, কেননা এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচারের উপর এটা নির্ভর করে। এখন আমরা যদি একটু অআয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে কিভাবে স্টয়কিওমেট্রিক ডিফেক্ট আসবে একটু যদি পর্যালোচনা করি, আমরা দেখব এই দুরকম পসিবিলিটি হতে পারে। কিরকম বলো তো? দেখো, প্রথম ছবিটাতে বোঝানো হচ্ছে এগুলো সব ধরো মনে করো এক একটা ল্যাটিস পয়েন্ট, এই দুটো মিসিং, মানে ল্যাটিস পয়েন্ট থেকে কণা নেই, মিসিং, সেই রকম একরকম পজিশন হতে পারে। অথবা আরেক রকম হতে পারে যেই ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল পজিশন বা অন্তঃস্থানিক স্থানে কণা অধিকৃত অবস্থায় আছে। এই রকম যে দুটো কেস লিখলাম, এই রকম যে দুটো ডিফেক্ট দেখা যায়, এর ক্ষেত্রে দেখো এই যে একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে না, এই জন্য এই ত্রুটিকে বলা হয় ভ্যাকেন্সি ডিফেক্ট বা শূন্যতাজনিত ত্রুটি, ভ্যাকেন্সি ডিফেক্ট। আর এই যে দেখো, এই ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল পজিশনগুলো যেহেতু কণা দ্বারা, মানে কণা এসে ইন্টারস্টিশিয়াল পজিশন দু একটাতে, এই যে দেখো এখানে দেখিয়েছি আমি, জড়ো হয়েছে, তাই এই জাতীয় ত্রুটিকে বলা হয় অন্তঃস্থানিক ত্রুটি বা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এবং একটা দেখো ইন্টারেস্টিং জিনিস, তোমাকে যদি প্রশ্ন করে ভ্যাকেন্সি ডিফেক্ট আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের ক্ষেত্রে ডেনসিটির কীরকম পরিবর্তন হয়, না ডেনসিটি পরিবর্তন হয় কীরকম? এই ক্ষেত্রে দেখো ল্যাটিস পয়েন্ট থেকে কণা মিসিং, তাই ডেনসিটি কমে যাবে। আর এই ক্ষেত্রে যেহেতু ইন্টারস্টিশিয়াল পজিশনে এই দুটো কণা এখানে দেখতে পাচ্ছি এক্সট্রা, তার মানে ডেনসিটি বেড়ে যাবে। আমরা নেক্সট দেখব আয়নিক, মানে আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে কিরকম ভাবে স্টয়কিওমেট্রিক ডিফেক্টটা আসে, দেখা যাক। দেখো,
এইবারে আমরা আয়নীয় কেলাসাকার যৌগের ক্ষেত্রে কিভাবে স্টয়কিওমেট্রিক ডিফেক্ট দেখা যায় একটু আলোচনা করি। দেখো, মনে রাখবে এই রকম ডিফেক্ট যদি আমরা আয়নীয় কেলাসাকার যৌগের ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রোনিউট্রালিটি বা তড়িৎ প্রসমতাও বজায় থাকবে। প্রথম ক্ষেত্রটা আমরা দেখছি, এইগুলো ধরো এক একটা ল্যাটিস পয়েন্ট, যেখানে আমরা অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন এইভাবে সজ্জাকরণ করেছি। এই ক্ষেত্রেও তাই করেছি। প্রথম ক্ষেত্রে কি দেখছি না, প্রথম ক্ষেত্রে দেখছি যে এই যে দেখো ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন, এখানে একটা ক্যাটায়ন থাকার কথা কিন্তু না থেকে ক্যাটায়নটা মিসিং হয়েছে এবং এই ল্যাটিস পয়েন্টে একটা ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে। অনুরূপভাবে এখানেও দেখো ক্যাটায়ন অ্যানায়ন, এখানে মনে করো একটা অ্যানায়ন থাকার কথা, অ্যানায়ন না থেকে এখানে একটা ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে। মানে এইখানটায় হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ধরো ক্যাটায়ন মিসিং, আর এই ল্যাটিস পয়েন্টটাই হচ্ছে অ্যানায়ন মিসিং। এবং এই ক্ষেত্রটা আমরা কাদের ক্ষেত্রে দেখতে পাবো না, ধরো যেই সমস্ত আয়নীয় কেলাসে গঠনকারী কণাগুলোর কোঅর্ডিনেশন নাম্বার বেশি হয় তুলনামূলক, এবং ক্যাটায়নের সাইজ এবং অ্যানায়নের সাইজ প্রায় সেম হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই কেস 1 যেটা আমরা করছি এই ধরনের আমরা ডিফেক্ট দেখতে পাই। এই যে তোমার যে ডিফেক্ট দেখা গেল, অর্থাৎ এই যে ভ্যাকেন্সি ডিফেক্ট আমরা ক্যাটায়ন মিসিং এবং অ্যানায়ন মিসিং, এই সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন মিসিং এর ফলে দেখতে পাচ্ছি, এই জাতীয় ত্রুটিকে তোমার জার্মান বিজ্ঞানী স্কটকি অর স্কটকি হোয়াট এভার ইউ সে, এর নাম অনুসারে স্কটকি ডিফেক্ট বলা হয়ে থাকে। আর আরেকটা ক্ষেত্র আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, এইখানে দেখো দেখতে পাচ্ছি ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন, এখানে ধরো ক্যাটায়ন থাকার কথা, সেটা না থেকে ও ল্যাটিস পয়েন্ট থেকে সরে ইন্টারস্টিশাল পজিশনে বা অন্তঃস্থানিক স্থানে এসে চলে এসেছে। এইখানেও দেখো ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন, ক্যাটায়নই সরে এসে অন্তঃস্থানিক স্থানে এসে চলে এসেছে। অর্থাৎ কি না, আমি ধরো বলতে পারি এইগুলো সব ধরো মনে করো ইন্টারস্টিশাল ক্যাটায়ন। তুমি এখন বলতে পারো কেন ক্যাটায়নই, কেন এই অন্তঃস্থানিক স্থানে ক্যাটায়নই কেন আসবে না, দেখো এই জাতীয় ত্রুটি কারা দেখায় সাধারণত জানো তো, যাদের ক্ষেত্রে আয়নীয় কেলাসের মধ্যে ক্যাটায়নের আকারটা অ্যানায়নের আকারের থেকে ছোট হয়। যেহেতু ক্যাটায়নের আকারটা ছোট হয়, তাই সাধারণত ক্যাটায়নগুলোই তার এই ল্যাটিস পয়েন্টগুলো ছেড়ে অন্তঃস্থানিক স্থানে চলে আসে। আর দ্বিতীয়ত, যে সমস্ত ধরো আয়নীয় কেলাসে গঠনকারী কণাগুলোর কোঅর্ডিনেশন নাম্বার তুলনামূলক কম হয়, তাদের ক্ষেত্রে এই জাতীয় ত্রুটিটা দেখা যায়। এই ত্রুটিটা রুশ বিজ্ঞানী ফ্র্যাঙ্কেলের নাম অনুসারে বলা হয় ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। ফ্র্যাঙ্কেল ডিফেক্টে যেহেতু এই ল্যাটিস পয়েন্টের এই পজিশনগুলো থেকে দেখো ক্যাটায়ন সরে এসেছে, তাই এখানে তৈরি হয়েছে ভ্যাকেন্সি ডিফেক্ট। আর এখানে যেহেতু অর্থাৎ অন্তঃস্থানিক স্থানে যেহেতু ক্যাটায়নগুলো সরে এসেছে, তাই এখানে কিন্তু আবার দেখা গেছে ইন্টারস্টিশাল ডিফেক্ট। মানে এই ক্ষেত্রে ভ্যাকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টিশাল ডিফেক্ট দুটো রকম ত্রুটি তুমি দেখতে পাবে। স্কটকি ডিফেক্ট কারা দেখাতে পারে, ধরো তোমার উদাহরণস্বরূপ বলতে পারি NaCl KCl এই জাতীয়। আর ফ্র্যাঙ্কেল ডিফেক্ট কিন্তু এই যে ধরো সোডিয়াম পটাশিয়াম, এগুলো কি একটা ক্ষার ধাতু, আমরা ক্ষার ধাতু কাদের জানি, গ্রুপ 1-এ যারা থাকে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম, এগুলো এদের এই যে ধরো সিএল মানে যেগুলো সবগুলো হ্যালাইড, এদের হ্যালাইড কিন্তু কখনোই ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দেখাবে না। তার কারণ হচ্ছে ক্যাটায়নগুলোর আকার যেহেতু সাধারণত বড় হয়, কাদের কোন ক্যাটায়নগুলোর, যেগুলো গ্রুপ 1-এর আছে, তাই সেই ক্ষেত্রে কিন্তু ফ্র্যাঙ্কেল ডিফেক্ট এই ক্ষার ধাতুর বিশুদ্ধ হ্যালাইডগুলো দেখায় না। কারা দেখাতে পারে, ধরো তোমার সিলভার ক্লোরাইড, AgBr, AgI, ZnS। তবে মনে রাখবে এই AgBr এক্সাম্পলটা কিন্তু এত ফাইন এক্সাম্পল যেটা ফ্র্যাঙ্কেল ডিফেক্টও দেখায় এবং স্কটকি ডিফেক্টও কিন্তু দেখাতে পারে। এবারে একটা জিনিস সবসময় মনে রাখবে, তোমাদের কোশ্চেনও দেয় MCQ কোশ্চেনে, যে এদের মধ্যে কার ক্ষেত্রে ডেনসিটির পরিবর্তন হয়। দেখো
স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন তার ল্যাটিস পয়েন্ট থেকে মিসিং হয়ে যায়, ওই জন্যে এই ক্ষেত্রে কিন্তু কেলাসের ডেনসিটি কমে যায়, ঘনত্ব কমে যায়। কিন্তু যেই সমস্ত কেলাসের ক্ষেত্রে তোমার ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দেখা যায়, তাদের ক্ষেত্রে শুধু ল্যাটিস পয়েন্টগুলো থেকে সরে এসে কণাগুলো ক্যাটায়নগুলো অন্তঃস্থানিক স্থানে যেহেতু থাকে, এদের ক্ষেত্রে কিন্তু ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। তোমরা কিন্তু একটু মনে রাখবে। নেক্সট আমরা নন স্টয়কিওমেট্রিক ডিফেক্টে আসি, দেখা যাক। এখন আয়নীয় কেলাসের নন স্টয়কিওমেট্রিক ডিফেক্ট কিভাবে হতে পারে না, নন স্টয়কিওমেট্রিক ডিফেক্ট মানে এই ক্ষেত্রে কিন্তু রাসায়নিক সংখ্যানুপাতের পরিবর্তন ঘটবে, অর্থাৎ ধাতব ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা কিন্তু এক থাকবে না। যদিও এদের মধ্যে কিন্তু ইলেকট্রোনিউট্রিলিটি বা তড়িৎ প্রসমতা বজায় থাকবে। কিভাবে হতে পারে নন স্টয়কিওমেট্রিক ডিফেক্ট না, মেটাল এক্সেস বা ধাতব আধিক্যজনিত বা মেটাল ক্যাটায়নের সংখ্যা বেশি, আর মেটাল ডেফিসিয়েন্সি বা ধাতব ক্যাটায়নের সংখ্যা কম, অর্থাৎ ধাতব ঘাটতিজনিত ত্রুটি। এখন ধাতব আধিক্যজনিত এই ত্রুটিটা আবার দুটোভাবে আসতে পারে। মেটাল এক্সেস কিভাবে হতে পারে ধাতব ক্যাটায়নের এক্সেস? প্রথম ক্ষেত্রে যদি এমন হয় যে ল্যাটিস পয়েন্ট থেকে ধরো অ্যানায়ন মিসিং হয়ে গেছে, সেই ক্ষেত্রেও ধাতব ক্যাটায়নের সংখ্যা বেশি হবে। যেমন প্রথম উদাহরণটায় আমরা দেখতে পাচ্ছি যে এই পজিশনটায় এখান থেকে কিন্তু একটা অ্যানায়ন মিসিং হয়ে গেছে। এখন অ্যানায়ন মিসিং হয়ে যাওয়ার ফলে এর ইলেকট্রোনিউট্রিলিটিটা কিভাবে মেনটেন হয় না, এখানে দেখছো একটা ইলেকট্রন দ্বারা এই পজিশনটা অকুপাই হয়ে আছে, তাহলে ইলেকট্রোনিউট্রিলিটিও মেনটেন হলো। আবার যেহেতু অ্যানায়ন বেরিয়ে গেছে তাই মেটাল এক্সেস ডিফেক্টও দেখা গেল। এই জাতীয় উদাহরণগুলো কাদের ক্ষেত্রে দেখা যাবে না, যাদের ক্ষেত্রে স্কটকি ডিফেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, অর্থাৎ ধরো ক্ষার ধাতুগুলোর হ্যালাইড, যেমন ধরো NaCl বলো বা ধরো KCl বলো, সিজিয়াম ক্লোরাইড বলো, পটাশিয়াম ব্রোমাইড বলো, এইসব ক্ষেত্রে কিন্তু এইগুলো দেখা যেতে পারে। কিরকম ভাবে দেখা যেতে পারে, ধরো তুমি যদি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ভেপারের উপস্থিতিতে যদি তুমি সোডিয়াম ক্লোরাইড কেলাসকে হিট করো, তাহলে কি হবে না, তুমি ধরো NaCl এর একটা কেলাসের উপরে সোডিয়াম ভেপার সহযোগে তুমি হিট করছো। সোডিয়াম ভেপার থেকে সোডিয়াম পরমাণু কি হবে, এই ক্রিস্টালটা পৃষ্ঠতল বা সারফেসে প্রথমে সোডিয়াম পরমাণু চলে আসবে। এইবারে এই সোডিয়াম ক্লোরাইড কেলাস থেকে Cl মাইনাস আয়ন অর্থাৎ অ্যানায়নটা ব্যাপিত হয়ে তার সারফেস বা পৃষ্ঠতলে গিয়ে পৌঁছবে। তাহলে যেহেতু ওই ল্যাটিস পয়েন্ট, ওই অবস্থান থেকে Cl মাইনাস আয়নটা চলে গেল, তাহলে ওখানে একটা হোল সৃষ্টি হলো, ওখানে একটা তোমার অ্যানায়ন শূন্যতা তৈরি হলো। এই অবস্থায় ওই সারফেসে সোডিয়াম পরমাণু এবং Cl মাইনাস আয়ন তারা পরস্পর যুক্ত হওয়ার ফলে ওভারঅল একটা নন স্টয়কিওমেট্রিক NaCl এর কেলাস তৈরি হলো। এবং ওই যে সোডিয়াম পরমাণু যেটা সারফেসে আছে, সে কি করলো, সে একটা ইলেকট্রন বর্জন করে সোডিয়াম ক্যাটায়নে পরিণত হলো। এবং ওই বর্জিত ইলেকট্রনটার কি পরিণতি হলো না, বর্জিত ইলেকট্রনটা এই কেলাস বরাবর ব্যাপিত হয়ে সে ওই হোল, কোন হোল, যেই হোলটা সৃষ্টি হয়েছে ওই Cl মাইনাস আয়নটা ওখান থেকে বেরিয়ে যাওয়ার ফলে, সেই হোলে ওই বর্জিত ইলেকট্রন, কার থেকে বর্জিত ইলেকট্রন, ওই NaCl ক্রিস্টাল ল্যাটিসের পৃষ্ঠতলে ওই সোডিয়াম পরমাণু, যেটা কিনা সোডিয়াম ভেপার থেকে এসেছে, তার দ্বারা বর্জিত ইলেকট্রন ওই পজিশনটা অকুপাই করে অবস্থান করলো। এইভাবে একটা নন স্টয়কিওমেট্রিক ডিফেক্ট সম্পন্ন এই জাতীয়, যেখানে কিনা মেটাল এক্সেস ডিফেক্ট দেখা যায়, এই জাতীয় একটা ত্রুটি দেখা গেল। এই সেন্টারটাকে মনে রাখবে, অনেক সময় এফ সেন্টারও বলা হয়। এফ সেন্টার, এফ এর সাথে সম্পর্ক কি না, মনে রাখবে এই এফ কথাটা এসেছে জার্মান ওয়ার্ড ফারবেই থেকে, যার অর্থ হচ্ছে কালার বা রং। কেন না, এই জাতীয় ডিফেক্ট সম্পন্ন ক্রিস্টাল ল্যাটিসগুলো একটা কালারেশন দেখায়। যেমন ধরো এই যে সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ দিলাম, সোডিয়াম বাষ্প সহযোগে যদি তুমি সোডিয়াম ক্লোরাইডের কেলাসকে হিট করো, তুমি সেক্ষেত্রে দেখবে ইয়েলো কালারেশন, হলুদ কালার। আবার তুমি যদি ধরো পটাশিয়াম ক্লোরাইডের নন স্টয়কিওমেট্রিক ডিফেক্ট সম্পন্ন তাকে যদি হিট করো, সেই ক্ষেত্রে তুমি পাবে বেগুনি বা ভায়োলেট কালারেশন।
কেন এই কালার আসার জন্য কিন্তু এই হোলে থাকা ইলেকট্রনটা কিন্তু দায়ী। কেন বলতো, যখনই এই ক্লাসের ওপর একটা ধরো ভিজিবল আলোক রশ্মি এসে পড়বে, তখনই গ্রাউন্ড স্টেট থেকে এই ইলেকট্রন এক্সাইটেড স্টেটে গিয়ে পৌঁছবে, এবং তার ফলে আমরা কি জানি, যখনই এই জাতীয় ট্রানজিশনটা হবে তখনই কিন্তু একটা বর্ণময় বা একটা কালারেশনের আলোক রশ্মি কিন্তু তৈরি হবে ট্রানজিশনের জন্য। এছাড়া আরেক ধরনের আমরা কিন্তু ডিফেক্ট দেখতে পাই মেটাল এক্সেস ডিফেক্ট। কিরকম ডিফেক্ট না, এই ছবিটাতে আমরা কি দেখছি না, এখানের ইন্টারস্টেশিয়াল পজিশনে ক্যাটায়ন অকুপাই করে আছে। ইন্টারস্টেশিয়াল পজিশনে ক্যাটায়ন কখন অকুপাই করবে না, অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্রিস্টাল ল্যাটিস আছে, মনে করো ধরো জিঙ্ক অক্সাইড সলিড, একে তুমি যদি হিট করো এর অ্যানায়ন গ্যাসীয় অবস্থায় বেরিয়ে চলে যায়। এর অ্যানায়ন কি, অক্সাইড আয়নটা অক্সিজেন রূপে বেরিয়ে চলে যাবে। তা এই জাতীয় ক্রিস্টাল ল্যাটিস যখন যার ক্ষেত্রে হিট করলে অ্যানায়নটা গ্যাসীয় অবস্থায় বেরিয়ে চলে যাবে, তখন বেরিয়ে যাওয়ার ফলে যে ক্যাটায়নটা পড়ে থাকবে, এক্সেস ক্যাটায়নটা পড়ে থাকবে, সেটা এই ইন্টারস্টিশিয়াল পজিশন বা এই অন্তঃস্থানিক স্থানে এসে অবস্থান করবে। আর যখনই ওই অ্যানায়নটা বেরিয়ে চলে গেল, তার দ্বারা বর্জিত ইলেকট্রোনিউট্রালিটি মেনটেনের জন্য তারা কিন্তু অপর ইন্টারস্টিশিয়াল পজিশন বা অন্তঃস্থানিক স্থানগুলো কিন্তু অকুপাই করবে। তাহলে তার মানে জিঙ্ক অক্সাইডকে হিট করলে কিছুটা পরিমাণ অক্সিজেন বেরিয়ে যাওয়ার ফলে Zn2+ আয়নের আধিক্য ঘটবে কেলাসের মধ্যে, এবং এই এক্সেস আয়নটা Zn2+ আয়নটা এই অন্তঃস্থানিক স্থানগুলো, এই জায়গাগুলো অকুপাই করে থাকবে। আর অক্সাইড আয়ন দ্বারা বর্জিত ইলেকট্রনগুলো অপর অন্তঃস্থানিক স্থানগুলো অধিকৃত অবস্থায় অধিকার করে থাকবে। এখন এই জাতীয় ডিফেক্ট সম্পন্ন ক্লাসগুলোও কিন্তু তাদের নির্দিষ্ট কালারেশন দেখায়। যেমন তুমি যদি জিঙ্ক অক্সাইড ক্লাসকে হিট করো, এর কালার সাদা থেকে হলুদ হয়। এই কালারেশনের জন্য দায়ী কিন্তু এই অন্তঃস্থানিক স্থানে অবস্থান করা এই ইলেকট্রনগুলো, এদের ট্রানজিশনের জন্যই কিন্তু এই কালারেশন সৃষ্টি হয়। আমরা যদি এরপরে মেটাল ডেফিসিয়েন্সি বা ধাতব ঘাটতিজনিত ডিফেক্ট ত্রুটি যদি দেখি, এইটা কিভাবে হয় বুঝতেই পারছি, ধাতব ক্যাটায়নের ঘাটতি হবে। অর্থাৎ যদি কোনো একটা ল্যাটিস পয়েন্ট থেকে কোনো একটা ক্যাটায়ন যদি মিসিং হয়, তবেই এই জাতীয় ডিফেক্ট তৈরি হয়। আর ইলেকট্রোনিউট্রালিটি মেনটেন কিভাবে হবে না, দেখো তার কাছাকাছি থাকা যে ক্যাটায়ন আছে, সেই ক্যাটায়ন সে তখন তার উচ্চতর জারণ সংখ্যা, জারণ স্তর বা হায়ার অক্সিডেশন স্টেটে গিয়ে পৌঁছবে। যেমন এইখানে দেখতে পাচ্ছি, এইখানে তৈরি হয়েছে একটা ক্যাটায়ন ভ্যাকেন্সি, আর এই ক্যাটায়নটা কিন্তু এগুলো সব M+ অবস্থায় আছে, কিন্তু এইটা অক্সিডেশন স্টেটের +2, অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি হায়ার অক্সিডেশন স্টেট। তার মানে এই জাতীয় ডিফেক্ট কারা দেখাবে, যে সমস্ত ধাতুর ক্ষেত্রে একাধিক জারণ স্তর সম্ভবপর। যেমন ধরো FeO হতে পারে এই জাতীয় ক্লাসের উদাহরণ, নিকেল অক্সাইড হতে পারে, ফেরাস সালফাইড হতে পারে, এইগুলি সব এই জাতীয় ডিফেক্ট কিন্তু দেখাতে পারে। এরপরে আমরা আসছি ইমপিউরিটি ডিফেক্ট বা অশুদ্ধিজনিত ত্রুটি। নামেই বুঝতে পারছো যে এই জাতীয় ত্রুটি কিভাবে তৈরি হতে পারে না, যখন কোনো একটা বিশুদ্ধ কেলাসাকার কঠিন পদার্থে তুমি একটা বাইরে থেকে কোনো ফরেন পার্টিকেল বা বহিরাগত কণা যোগ করে, অর্থাৎ ইমপিউরিটি এনে তুমি ডিফেক্ট তৈরি করছো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরো তুমি যদি NaCl ক্লাসে SR2+ মানে হচ্ছে স্ট্রনসিয়াম আয়ন দিয়ে ডোপিং করছো। ডোপিং মানে কি না, ডোপিং হচ্ছে এই পদ্ধতিটা, অর্থাৎ যে পদ্ধতিতে বাইরে থেকে বহিরাগত কণা যোগ করে ইমপিউরিটি এনে এই ডিফেক্ট তৈরি করা হচ্ছে, সেই পদ্ধতিটাই ডোপিং। এই ক্ষেত্রে কি দেখা যাবে না, ধরো এটা একটা NaCl ক্রিস্টালে, ধরো তোমার Na+Cl- এইভাবে আয়নগুলো অবস্থান করে আছে। যখনই একে স্ট্রনসিয়াম আয়ন দিয়ে ডোপিং করব, মনে রাখবে SR2+ এর হচ্ছে 2 একক ধনাত্মক আধান আছে,
এ কি করবে তখন, ইলেকট্রোনিউট্রালিটি মেনটেন করার জন্যে একে জায়গা দিতে গেলে, ল্যাটিস পয়েন্টে একে জায়গা দেওয়ার জন্যে দুটো প্রতি স্ট্রনসিয়াম Sr2+ আয়নের জন্য দুটো Na+ আয়নকে কিন্তু সরে যেতে হবে, জায়গা ছেড়ে দিতে হবে। তার ফলে কি হবে, একটা পজিশন অকুপাই করে থাকবে Sr2+ বা স্ট্রনসিয়াম আয়ন, এবং অপর একটা পজিশন সেখানে কিন্তু একটা ক্যাটায়নিক ভ্যাকেন্সি তৈরি হবে। দেখো এখানে দেখানো হয়েছে। এবং এই ক্ষেত্রে যেহেতু প্রতিস্থাপকটা স্ট্রনসিয়াম আয়ন, এটাকে বলা হয় প্রতিস্থাপক অশুদ্ধি, আর এই প্রাপ্ত কঠিন দ্রবণটাকে বলা হয় প্রতিস্থাপিত কঠিন দ্রবণ। তবে এই ক্ষেত্রে মনে রাখবে, কোনো ডোপিংয়ের যখন তুমি ইম্পিউরিটি ডিফেক্ট তৈরি করবে, যদি যেটা নিয়ে তুমি অশুদ্ধি হিসেবে যেটা ব্যবহার করছো সেটা যদি অন্তঃস্থানিক অবস্থানে অবস্থান করে, করতেই পারে, সেই ক্ষেত্রে সেটাকে তখন আমরা বলবো অন্তঃস্থানিক অশুদ্ধি, আর সেই ক্ষেত্রে প্রাপ্ত কঠিন দ্রবণকে বলবো অন্তঃস্থানিক কঠিন দ্রবণ। আজকের মতো এইটুকু।